আমাদের মধ্যে আজকে আছেন মিস্টার সলিল ভট্টাচার্য। উনি সারা জীবন পুলিশে উচ্চপদস্থ কর্মী ছিলেন এবং আজকে সলিলবাবু আমাদের মধ্যে আছেন। আমরা এবার ওনার কাছ থেকে শুনবো। তার আগে অল বেঙ্গল মেন্স ফোরামের পক্ষ থেকে সলিলবাবুকে একটা ছোট্ট সংবর্ধনা দিয়ে আমরা শুরু করছি। দেবজিৎ বাবু সলিলবাবুকে উত্তরীয় বলে দিচ্ছেন অল বেঙ্গল মেন্স ফোরামের পক্ষ থেকে। নিরুপম বাবু আমাদের পক্ষ থেকে একটা ছোট মোমেন্ট হ্যান্ড ওভার করছেন। তানিয়া ফুলের তোড়া দিয়ে সলিলবাবুকে সংবর্ধনা জানাচ্ছেন। আজকে বিষয়টা হচ্ছে যে মেন্স রাইট। পেট্রিয়ার্কাল সোসাইটিতে আমাদের এই পিতৃতান্ত্রিক সমাজে বা পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের অধিকার সম্পর্কে আজকের এই আলোচনা বিষয়। আজকে যখন সারা বিশ্বে এবং আমাদের দেশেও নারীবাদ তুঙ্গে, ফেমিনিজমটা কিন্তু কোনো অপরাধ নয়, এটা ঘটনা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে নারীদের উপর যে অপারেশন, পুরুষ মানুষরা যে ডমিনেন্ট এবং নারীরা যে ডমিনেটেড, এটা বহু বছর ধরে, যুগ যুগ ধরে চলে আসছে। যার জন্য সময়ের সাথে সাথে আমাদের দেশের আইন প্রণেতারা, যারা ল মেকার্স, তারা নতুন নতুন আইন প্রণয়ন করেছেন এবং এই নারী সমাজকে আইনের মাধ্যমে একটা সুরক্ষার বলয় দিয়ে ঘিরে রাখার চেষ্টা করেছেন। কোন আইনই কিন্তু খারাপ নয়, কিন্তু যখন কোনো আইনটাকে যখন অন্যায়ভাবে নিজের স্বার্থের জন্য ব্যবহার করা হয়, অথবা কোনো ডিসগ্রান্টেড কোনো মহিলারা বা ডিসগ্রান্টেড ওয়াইফসরা যখন সেটা নিজেদের স্বার্থে, নিজেদের ক্রোধ এবং হতাশাটাকে, নিজেদের ইগোটাকে ফুলফিল করার জন্য সেই আইনটার যখন অপপ্রয়োগ হয়, whenever the misuse of law becomes abuse, তখন কিন্তু একটা জিজ্ঞাসার চিহ্ন আসে এবং তখনই কিন্তু পুরুষদের অধিকারের এই যে সংগঠন, সেটা জেগে ওঠে। এবং বহুদিন আগের থেকেই কিন্তু এই মেন্স রাইটটা কিন্তু আমাদের ইট হ্যাজ বিন কামিং আপ, কিন্তু সেরকম ভাবে কিন্তু খুব স্যালিয়েন্টলি ছিল, কিন্তু সেরকম ভাবে কিন্তু এটা ফোকাসড হয়নি। এবার আমি আসি নারীদের সুরক্ষার জন্য যে আইন প্রণয়ন যেগুলো হয়েছিল, সেটা প্রথমেই আমি বলি যে বধূ অত্যাচার, মানসিক বা শারীরিক অত্যাচার। অনেক সময় এই শারীরিক অত্যাচার বা মানসিক অত্যাচারটাকে কিন্তু অপপ্রয়োগ করা হয় নানা রকম ভাবে, এবং করতে গিয়ে দেখা যায় এই পুরুষতান্ত্রিক সমাজে মানে স্বামীর তরফ থেকে স্বামীর আত্মীয় স্বজন, তার দূর কোনো সম্পর্কিত কোনো লোককেও এই ব্যাপারে ইনভলভ করা হয়। এবং তখন দেখা যায়, এবং এনসিআরবি যেটা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোতেও বলেছে যে যদি 58,700 2012-তে 58,772টা কেস হয়েছিল, তার মধ্যে 1,67,000 লোক অ্যারেস্ট হয়েছিল এই 498 কেসে। সঙ্গে দাউরি প্রহিবিশন অ্যাক্ট যেটা 1961 সালে হয়েছিল, তার মধ্যে দেখছে 1/4 তারা কিন্তু মহিলা, মানে স্বামীর তরফে তার আত্মীয়া, তার বোন, তার পিসি, তার মা,
সবাইকে কিন্তু ইমপ্লিকেট করা হয়। আর খুব আশ্চর্যের কথা, যখন দেখা গেল যে এই এত 1,77,000 যে কেস হয়েছে, তার মধ্যে কিন্তু কনভিকশনের রেট কিন্তু 10%। বেশিরভাগই কিন্তু আপনার প্রজেক্টেড হয়েছে মিস্টেক অফ ফ্যাক্ট, মিস্টেক অফ ল, আদারওয়াইজ বাকিরা সব অ্যাকুইটাল হয়ে গেছে। তার মানে কেস কিন্তু আর দাঁড়ালো না। তাহলে কি হলো? তাহলে নিজের ইগো বা নিজের সেন্টিমেন্ট বা ইমোশনটাকে চরিতার্থ করতে গিয়ে কিন্তু এই কেসগুলো করা হলো। এরপরে চলে এলো যে ডাউরি প্রহিবিশন অ্যাক্ট। এই 498 এর সঙ্গে যখন ডাউরি প্রহিবিশন অ্যাক্টটা, এটা একটা কলোকিয়াল পর্যায়ে চলে গেল, যখন দেখা গেল 6 বছর পরে বা 5 বছর পরে কোনো স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে মামলা করলেন, সেখানে লিখলেন যে 5 বছর আগে যখন আমার বিবাহ হয়েছিল, তখন আমার কাছ থেকে এই যৌতুক, এই ক্যাশ টাকা, এই জিনিস নেওয়া হয়েছে। তো এখন ওই রিকভারিটা, ওই যে সে তখন সেই যৌতুক বা সেই রিকভারি তো আর থাকে না 5 বছর 6 বছর ধরে, যা পাচ্ছে পুলিশ কিন্তু একটা আইনটাই এমন হয়ে গেছিল যে অটোমেটিক্যাল অ্যারেস্ট হবে। মানে 498 এ কেস হলো, সঙ্গে ডাউরি প্রহিবিশন অ্যাক্ট, স্বামীটাকে ঢোকা, কার নাম দিয়েছে, স্বামীকে ঢোকা, ওর মা আছে, মার বয়স কত, সুস্থ আছে, ঢুকিটা বাইরে বসিয়ে রাখো, আর শ্বশুর মশাই কত বয়স, তার 62 বছর বয়স, তাকে ওই চেয়ারে বসিয়ে রাখো। বাট বোথ অফ দেম শুড বি পুট আন্ডার অ্যারেস্ট। আর ওর যে ভগ্নিপতি আর যে বোন যে ব্যাঙ্গালোরে থাকে, ওখানেও একটা নোটিশ পাঠিয়ে দাও বা রিকুইজিশন দিয়ে দাও। আর সেরকম যদি রিসোর্সফুল হয়, মানে স্ত্রীর পক্ষের লোক, তাহলে হয়তো একজন অফিসারই পাঠিয়ে দিল, ওখান থেকে একটা লোকাল থানার কোঅপারেশন নিয়ে তাদের অ্যারেস্ট করে আন্ডার ওয়ারেন্ট, পুলিশ ওয়ারেন্ট, মানে বিনা পয়সা সরকারি খরচাতে যাবে, তাদের অ্যারেস্ট করে নিয়ে পাঠিয়ে দেবে। এবং তারপরে দেখা গেল যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারাও তাকে কাস্টডিতে রেখে দিল। এবং যেটা বেশ কিছুদিন ধরে হচ্ছে যে যারা বয়স্ক লোক, বাবার মায়ের ইমিডিয়েট বেল হয়ে যাচ্ছে, কিন্তু এদের অন্তত একটা রিমান্ড করে রেখে দিচ্ছে আমার 15 দিন বা 40 দিন। এইগুলো যখন হতে চললো, দিনের পর দিন হতে হতে যখন আর্লি 2000-এ, তখন কিন্তু সুপ্রিম কোর্ট হ্যাজ টেকেন এ ভেরি সিরিয়াস ভিউ অফ দিস অ্যালিগেশনস। এইগুলো সম্পর্কে কিন্তু সুপ্রিম কোর্ট তখন দেখলেন যে না, এগুলো তো সত্যি অনেক পুরো ডেটা যেগুলো জোগাড় হলো, এনসিআরবি থেকে যে ডেটাগুলো পাওয়া গেল, তাতে দেখা গেল 10% হচ্ছে কনভিকশন, 10% কনভিকশন, 70% হচ্ছে অ্যাকুইটাল। বাকি যারা আছে সেগুলো ড্রপ করে গেল কেসগুলো। সুতরাং সেইগুলো রিভিউ করার পরে তারপরে সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিলেন, সেটা সুপ্রিম কোর্ট যেটা বললেন যে এই যে লিগ্যাল ডিস্ট্রিক্ট লিগ্যাল যে কমিটি আছে, ডিস্ট্রিক্ট লিগ্যাল কমিটিকে বললেন যে তোমরা ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি করো। এবং এই ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি 3 জন করে মেম্বার থাকবে। সেই 3 জন করে মেম্বার কারা কারা থাকবে সেটাও কিন্তু ক্লিয়ার করে বলে দিলেন, যে স্থানীয় কোনো সোশ্যাল কোনো ওয়ার্কার থাকবে, কোনো সার্ভিং কোনো অফিসারের স্ত্রী থাকবে, ফ্যামিলির স্ত্রী থাকবে, সার্ভিং কোনো অফিসারের স্ত্রী থাকবে, এবং আরো কয়েকটা মিলে স্পেসিফাই করে ওরা বলে দিলেন। কিন্তু সেটাও কিন্তু এখনো কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি। এই যে ফ্যামিলি ওয়েলফেয়ার যে কমিটিটা, সেটাও কিন্তু মানে নির্দেশটা দেওয়া হয়েছে, কিন্তু দ্যাট ইজ নট ইন ভোট, এখনো কিন্তু চালু হলো না। এটা কিন্তু আমাদের জানতে হবে, এটা আমাদের বুঝতে হবে। এছাড়া যে ডাউরি প্রহিবিশন অ্যাক্ট যেটা আছে, ডাউরি প্রহিবিশন অ্যাক্টের সঙ্গে সঙ্গে যে ডাউরি ডেথ যেটা আছে 304B, এটা এত স্ট্রিনজেন্ট হয়ে গেল যে মহিলাদের যে সুরক্ষার জন্য যে এটা করা হলো, এটা কিন্তু সেশনস ট্রাবল কেস। এবং এটা খুবই মানে 302 এর যেরকম গুরুত্ব, যেরকম 304Bটারও কিন্তু সেরকমই গুরুত্ব আছে বলে সবাই সেটা জানেন, আপনারা সকলেই জানেন। এখানে অনেক আছে, আরো অনেকেই আছেন
যারা জানে এটা যে 300 কোটি কি ধরনের স্ট্রিমজেন্ট কেস। সুতরাং এইবার আমি বলবো যে একটা অন্যায্য আইনে it is itself a violence. An unjust law is itself a violence. Breach of that unjust law is arrest for breach of that unjust law is more so. তার থেকেও ভয়ানক হিংসা। এটা সবাই জানে। সেই জন্য এখন কিন্তু সময় এসছে, the time is right, যে এখন কিন্তু পুরুষ মানুষের এই অধিকার সম্পর্কে সবাইকে জানতে হবে। ইভেন আমি আরো আশ্চর্যের সঙ্গে বলছি, সবাই জানে এখানে যারা ল প্র্যাকটিস করে বা যারা এই সমস্ত খোঁজ খবর রাখেন তারা জানেন যে পক্সো আইনটাও কিন্তু এত মিসইউটিলাইজ হচ্ছে আমাদের দেশে, এখন পর্যন্ত এত মিসইউটিলাইজ হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে একজনকে জানি, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, বড় ভাই ছোট ভাইয়ের নামে বাবা সম্পত্তি দিল বিকজ বড় ভাই বাবা মাকে দেখতেন না, বাবা তার একটা বড় সম্পত্তি ছোট ভাইকে দিয়ে দিল। ছোট ভাইয়ের এগেইনস্টে বড় ভাই নিজের মেয়ের 19 বছর বয়স, তাকে বুঝিয়ে তাকে ব্রিফ করে তাকে সম্পূর্ণভাবে কনফিডেন্সে এনে তাকে দিয়ে একটা পক্সো কেস করালো। এবং আলটিমেটলি ব্যাপারটা যখন আমরা জানতে পারলাম, আমরা গিয়ে যেখানে যেখানে যথাযোগ্য জায়গায় বলার পরে আলটিমেটলি কিন্তু কেসটা দাঁড়ানো না, এবং কেসটা এন্ডেড অ্যাজ ফাইনাল রিপোর্ট, জানি না খুব শীঘ্রই হবে। এবং পুলিশের তরফ থেকে কোনো নিয়ে কোনো কিছু হচ্ছে না, কারণ এভিডেন্স রয়েছে, পেন অ্যান্ড পেপার সমস্ত কিছু কাগজপত্র রয়েছে, বাবা তার নামে কেস করেছে, ছোট ছেলের নামে কেস করেছে, সমস্ত কিছু করেছে। এবং পক্সো কেসটা নিয়েও হয়েছে, পক্সো কেস নিয়েও হয়েছে, এবং পক্সো কেসে যে মিসইউজ হচ্ছে এবং সেটাও কিন্তু ইট হ্যাজ বিকাম অ্যান অ্যাবিউজ নাউএডেজ। তো এই যে আমাদের এই, আপনারা জানেন যে নর্থ ইন্ডিয়াতে, আমার খুব সময় নামটা মনে পড়েছে, দীপিকা নারায়ণ ভরদ্বাজ, তিনি একজন অ্যাক্টিভিস্ট এবং একজন খুব সম্মত ল প্র্যাকটিসিং কোন লেডি। উনিও কিন্তু আজকে বলছেন যে এই যে নারীদের প্রতি যে অত্যাচার যেটা হচ্ছে সেটা যেমন আমি করছি, এবং বর্তমানে যে পুরুষরা যেভাবে অপ্রেসড হচ্ছে এবং পুরুষরা যেভাবে ডমিনেটেড হচ্ছে বাই ভার্চু অফ ফলস কমপ্লেন্ট, বায়াসড অ্যালিগেশন, যেগুলো পাচ্ছে, যার জন্য উনি সেটাও খুব ভোকাল হয়েছেন এবং উনি বলছেন যে না, এর একটা শেষ হওয়া দরকার। এবং সুপ্রিম কোর্ট যে সমস্ত নির্দেশগুলো দিয়েছিলেন, যে সমস্ত অর্ডারগুলো দেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু দ্যাট শুড বি গ্রাউন্ডেড, এবং সেটাকে কিন্তু উনি চেষ্টা করছেন যে এটাকে যাতে এখন মানে প্রচলিত আইনে পরিণত করা যায়। এবং যার জন্য সমস্ত স্টেট গভর্নমেন্ট এবং সমস্ত ইউনিয়ন টেরিটরি সমস্ত জায়গায় উনি চিঠি লেখালেখি করছেন। এবং আমি বলবো নন্দিনী এবং এখানকার অর্গানাইজারদের যাদের বলবো, ওই যে আইনগুলো যেগুলো আছে ওগুলো আমার কাছে নোট করা আছে, আমি কিন্তু ওরা বললে আমি দিতে পারি, ওরা কিন্তু এটা পার্শ্বও করতে পারে। অরিজিৎ বাবু বললেন যে লালবাজারে যাবেন বা কি করে, পুলিশের অ্যাডমিনিস্ট্রেশনের কোনো ব্যাপার নেই, আপনার আইনের পেরিফেরির মধ্যেই পুলিশকে কাজ করতে হবে। সুতরাং আমাদের আইনটাকে কিন্তু ঠিক করতে হবে। আইন যদি ঠিক না থাকে, আপনি দেখুন না, ডোমেস্টিক ভায়োলেন্স এমনই একটা অ্যাক্ট যেটা খালি নারীদেরই কথা বলা, এবং আপনারা শুনলে হতবাক হয়ে যাবেন। এখানে বলাই আছে 32(2) ক্লজে বলা আছে যে না, এটা নারী হবে কমপ্লেনেন্ট, কেউ সাক্ষী দিক আর না দিক, সেই কমপ্লেনেন্টের সাক্ষী হবে না, এই কমপ্লেনেন্টের সাক্ষীটাই হবে শেষ কথা। এটাও কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে আছে। সুতরাং এই সবগুলো বহু জিনিস আছে যেগুলো আপনাকে আইনের মাধ্যমে আপনাকে এগোতে হবে। আর মিস্টার পুরকাশ তো যেটা বললেন, উনি ওই চিলড্রেন অ্যাবিউজের ব্যাপারে বললেন, জানি না যে তার সঙ্গে হাউ মাচ ইট হ্যাজ গট বিয়ারিং উইথ দিস প্রেজেন্ট টপিক। তো সেটাও আছে, সেটা তো আছে, সেটা দ্যাট ইজ অ্যানাদার পার্ট। বাট অরিজিৎ বাবুকে যেটা বললাম যে লালবাজারে আপনি একটা স্পেসিফিক একটা আমার একটা কেস নিয়ে আপনি কাউকে বলতে গেলেন, সেটা ঠিক আছে,
স্পেসিফিক আপনি একটা ইনসিডেন্ট দিলেন, বাট অ্যাজ এ হোল আপনি সমগ্র জিনিসটাকে যদি পরিবর্তন করে সুষ্ঠু একটা রূপ দিতে চান, পুরুষদের অধিকারটাকে কায়েম করাতে চান, যে অ্যাবিউজ যেটা হচ্ছে, পুরুষদের এগেনস্টে যে অপারেশনটা হচ্ছে, সেটাকে যদি আপনি বন্ধ করতে চান, তাহলে আজকের যারা আইন প্রণেতা যারা আছে আজকের দিনে, সেই আইন প্রণেতাদের কাছে আমাদের দরবার করতে হবে, আইনটাকে প্রণয়ন করতে হবে। অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনই বলুন আর পুলিশ ডিপার্টমেন্টই বলুন, all they have to do with the periphery of the law. আইনের বাইরে তারা কিছু করতে পারবে না। অনেক সময় আমি দেখেছি যে আমারও এরকমও হয়েছে, আমি নিজে বিশ্বাস করছি যে না, যে অভিযোগটা হয়েছে ওটা ঠিক নয়, এই পুরুষ মানুষটার বিরুদ্ধে যেটা হয়েছে এটা বায়াস করছে এবং উইথ ভেঞ্জেন্স করছে, উইথ মোটিভ করছে, মানে সে মহিলা নিজে যৌনাচারে লিপ্ত আছে এবং যেভাবেই হোক she wanted to get rid of her husband, তার নামে মিথ্যে কেস করে তাকে জর্জরিত করে দিয়ে তারপর ইভেন চাইল্ড কাস্টডিও নিতে চাইলো না, চাইল্ড কাস্টডি, কিন্তু তার সত্ত্বেও আন্ডার প্রেশার আমাকে তাকে বলতেই হলো, তাকে অ্যারেস্টও করতে হলো, সব কিছু করতে হলো, সব করতে হলো, ইন স্পাইট অফ দি ফ্যাক্ট যে আমি বুঝতে পারলাম যে না, এটা সম্ভব না, কিন্তু করতেই হয়েছে, বিকজ আমার আইনটা সেটা নেই। আর এখন যেমন হচ্ছে 41A CRPC, আপনাকে কিন্তু এই যে আগে যেমন ছিল 498 you can automatically put under a person under arrest, you can put a person under arrest, এখন সেই অটোমেটিক্যাল অ্যারেস্টটা কিন্তু সুপ্রিম কোর্ট বলে না, এই অটোমেটিক্যাল অ্যারেস্ট হবে না, এবং এটাও বলে দিয়েছে একটা, এবং সুপ্রিম কোর্ট এটাও কিন্তু নির্দেশের মধ্যে বলে দিয়েছে one officer should be earmarked to investigate such cases, এবং তাকে একটা চেক স্লিপ দেওয়া থাকবে সবসময়, এবং যদি কাউকে অ্যারেস্ট করতে হয়, যদি কাউকে অ্যারেস্ট করতেই হয়, তখন হি হ্যাজ টু পুট দ্য রিজনিংস, কি কি অ্যারেস্ট আছে, কি কি পেয়েছে না পেয়েছে, সেটা তাকে সেই ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটিকে জানাতে হবে, এবং সেই ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি সেটা সেই ম্যাজিস্ট্রেটকে জানাবে। সো এইরকম নানা নির্দেশিকা বেরিয়েছে, অ্যাপেক্স কোর্টেরই নির্দেশিকা বেরিয়েছে, কিন্তু দ্যাট ইজ নট বিং গ্রাউন্ডেড অ্যাজ ইয়েট, এখনো হয়নি। এবং আমি নন্দিনী এবং যারা সংগঠক যারা এখানে আছেন তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব যে এই সমস্ত আইনগুলো কিন্তু ভালো করে জেনে, যেটা আমার মনে হয় অনির্বাণ উইল বি এবল টু মেক এভরিবডি আন্ডারস্ট্যান্ড মাচ মোর ক্লিয়ারলি, তো ওর কাছ থেকে হেল্প নিয়ে আমার মনে হয় আমাদের উই শুড প্রসিড, এবং আস্তে আস্তে কিন্তু এটা আমার মনে হয় এই সংগঠনের শ্রীবৃদ্ধি এবং সমৃদ্ধি আমি কামনা করছি। I once again thank all of you to be present here. Thank you.